সকালে কোথা থেকে একটা সিম এনে দিল তিন্নি, আবারও সরি বলল কানে ধরে। মধু যেন ওকে ভুল না বুঝে। অবিশ্বাস বা সন্দেহ করে ও মানা করেনি, শুধু ভাইদের কথা অমান্য করবে না বলেই না করেছিল। মধুর কেন জানি সিমটা নিতে ইচ্ছে করলো না। ওয়াইফাই কানেক্ট করে ফেসবুকে আইডি লগ ইন করছে রাতে। তিনি জোর করে সিম লাগিয়ে দিল ফোনে। মধু নাও করলো না, কারণ ওর সিম দরকার এখন। খালামণির সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে, তার জন্য এই সিমের দরকার ছিল ওর। সিম কার এ নিয়ে কিছু জিজ্ঞাসা করলো না। মধু হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে ফেসবুকে খালাতো বোনের থেকে খালামণির নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিল। খালামণি রাতে অ্যাক্টিভ থাকে বেশি, এখন নেই, তাই ফোন রেখে দিল। তিনি রুমের বাইরে এসে দেখলো ফুয়াদ দাঁড়িয়ে। সিম নিয়েছে? তিনি মাথা দাঁড়িয়ে স্বীকার করলো। সকালে ফুয়াদের কাছে সিম চেয়েছিল তিন্নি, তার থেকে নিয়েই দিয়েছে মধুকে। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে আজ পূর্ণ পরিবার। আজ শুক্রবার, তাই সবার ছুটি। আধ বয়স্ক দুজন লোক দেখলো টেবিলে বসে আছে। তাদের বিপরীতে বসে আছে অচেনা একটা লোক, তার পাশে বসে আছে চিত্রা ভাবি। এটা তাহলে ফাহাদের বড় ভাই। চার ভাইয়ের চেহারায় মিল না থাকলেও গায়ের রঙে মিল আছে, কারণ চারজন ফর্সা। এদিকে বড় ভাই মোশাররফ একটু খাটো প্রকৃতির, খুব বেশি না, কিন্তু সমুদ্র আর ফুয়াদের তুলনায় কম। এদিকে সমুদ্র আর ফুয়াদ লম্বায় সমান। সমুদ্র নাকি ফুয়াদের থেকে 3 কি 3.5 বছরের বড়। রাহি, ফাহাদ আর সমুদ্র বাদে সবাই টেবিলে আছে। তিন্নি আর মধু এসে দাঁড়ালো। ওদের বসতে বলল নাফিসা। তিন্নি গিয়ে বসলো নিজের বাবার পাশে। তার পাশে আরেকটা চেয়ার ফাঁকা, কিন্তু পরের চেয়ারটায় ফুয়াদ বসে আছে। মধু গিয়ে তিন্নি ও ফুয়াদের মাঝখানে বসলো। অস্বস্তি নিয়ে তাকালো ফুয়াদের দিকে। ফুয়াদ একটা গাঢ় দৃষ্টি ওর দিকে নিক্ষেপ করে আবার খাওয়াতে মনোযোগ দিয়েছে। মধু নিচু স্বরে তিন্নিকে জিজ্ঞেস করলো, ফাহাদ, রাহিয়া পুকই কখন? আপু তো ঘুমে, আর ফুয়াদ বাসায় নাই। গতকাল রাতে ও ফ্রেন্ডের বাসায় গেছে। সন্ধ্যার পরেও তো বাসায় দেখলাম। 10টার পর গেছে, ওর বন্ধু এসেছিল নিতে। ও, ইতস্তত বোধ করে জিজ্ঞেস করলো, সমুদ্রকেও দেখছি না। ও ভাইয়া, ও এখন ঘুমে। সে সারা রাত পার্টি করে সকালবেলা ঘুমায়। ও, মুখ নিচু করে বলল মধু। মধু আর থাকতে না পেরে বিকেলের দিকে মায়ের নাম্বারে কল করে বসলো। ওর মা কল রিসিভ করার আগেই কল কেটে ফোন বন্ধ করে ফেললো। কথা বলার সাহস হলো না, আবার ফোন বন্ধ করলো। ব্যাক কল আসবে জানে, সেটা যাতে রিসিভ না করতে হয়। রাতে মধু ব্যালকনিতে বসে ওর খালামণির সাথে কথা বলছিল। ওর খালামণি কানাডা আছেন। একমাত্র এই বিয়ে নিয়ে খালামণি দ্বিমত পোষণ করেছিল, আর মধুর পক্ষে কথা বলেছিল, এবং মধুকে পালিয়ে যাওয়ার কথা তিনিই বলেছিলেন। খালামণি ওকে সবচেয়ে বেশি ভালোবাসে আর সব সময় ওর মতামতকে সমর্থন করে। আজ খালামণি না থাকলে এত সাহস করে বাসা থেকে পালাতেই পারত না, আর তিন্নি না থাকলে থাকার জন্য নিরাপদ স্থানও পেত না। এই পরিবারের সবাই কম বেশি ভালো। ভালো না থাকলে কি একজন অপরিচিত মেয়েকে এভাবে আপন করে নেয়? রাগ করে এই বাসা ছাড়ার কথা ভেবো না মধু। তিনি তোমার সিমের অবস্থাও করেছে, আর সরিও বলেছে। এই অবস্থায় একা একটা মেয়ে রাস্তায় থাকাটা কতটা ঝুঁকিপূর্ণ জানো তুমি? এক রাতেই কত বিপদের সম্মুখীন হয়েছ, তাই তাদের খারাপ কথা শুনলেও একটু মানিয়ে থেকে যাও। দুলাভাই খুব রেগে আছেন, তন্ন তন্ন করে খুঁজছে তোমায়। তোমার সাথে বাপির কথা হয়েছে? হবে না আবার? কি যে বলো না, আমাকে তো হুমকি দিচ্ছে। কোথায় আছো জানার জন্য সকাল বিকাল ফোন দিয়ে হুমকি দিচ্ছে। না পেরে আপাকে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেলও করেছে। শুধু কি বিয়ে দেওয়ার জন্য খুঁজছে? আমি কেমন আছি, কিভাবে আছি, এসব নিয়ে টেনশন করছে না ওনারা? আপা চিন্তা করছে, অনেক কাছে কল দিয়ে। মাম্মার সাথে কথা বলতে ইচ্ছে করছে। ভুলেও এই কাজ করো না মধু, ধরা পড়ে যাবে। ধরা পড়া মানেই বিয়ের পিড়িতে বসা। আজ আমি কল দিয়েছিলাম মাম্মার নাম্বারে। বলো কি? সব খুলে বলল মধু। বিয়ে করতে চাইলে ফিরে যাও বাসায়, আর যদি করতে না চাও তাহলে এখন লুকিয়ে থাকো, বাকিটা তোমার ইচ্ছে। বিয়ে আমি এখন করতে চাই না, তুমি তো জানো। আর তাছাড়া ওই শাফিনকে তো কখনোই করতে চাই না। খুব গায়ে পড়া টাইপেরও। আমার অমন গায়ে পড়া টাইপের ছেলে পছন্দ না। আমি তো আমার পছন্দের কাউকে বিয়ে করতে চাই। আমার পছন্দের জন এমন গায়ে পড়া স্বভাবের একদমই থাকবে না। কথা শেষ করে মধু তিন্নির রুম থেকে বেরিয়ে রাহির রুমে এলো। রাহির সাথে একটু গল্প করে ফিরে এসে তিন্নিকে বলল, চল না ছাদে যাই। এত রাতেই ছাদে কেন যাবি? এমনি ভালো লাগছে না, একটু প্রকৃতির হাওয়া নিলে ভালো লাগতো। আয় না। আর অত রাত কোথায়? কেবল না 10:30 বাজে। আমাদের বাসায় থাকতে আমি 12টায়ও ছাদে যেতাম, তাও একা।
মিথ্যা বলল তিন্নিকে রাজি করাতে। তিন্নি চোখ কপালে তুলে বলল, ভূতে ধরে নাই তোরে এখনো? ধুর, মজা করবি না তো, চল। না ভাই, আমার অন্ধকারে অনেক ভয় করে, আমি যাব না। আমি আছি তো, ভিতর ডিম, চল। রাহি আপুকে নিয়ে যা, আপু ছাদে যায় মাঝে মাঝে। তিন্নির ভীতু মুখ দেখে বিরক্ত হলো মধু। এগিয়ে এলো আবার রাহির রুমে। রাহিকে বলতেই রাহি রাজি হয়ে গেল। মধু আর রাহি ছাদে এসে দাঁড়ালো। কথা বলতে বলতে রেলিং ধরে দাঁড়ালো। মধু লাফ দিয়ে রেলিংয়ে উঠে বসলো। রাহি উত্তেজিত গলায় বলল, পরে যাব। কোথায় বসলে, নামো। আমার অভ্যাস আছে আপু, পড়বো না। তুমিও বসো, আরাম লাগবে দেখো। বলে রাহির হাত ধরে টেনে ধরল মধু। রাহি ভয়ে ছিটকে দূরে গিয়ে বলল, নো, আমি উঠবো না। এত তাড়াতাড়ি মরার শখ নাই, তুমি বসে থাকো, আমি দাঁড়িয়ে ঠিকই আছি। মধু রাহি ভয়ার্ত চোখ মুখ দেখে খিলখিলিয়ে হেসে উঠল। রাহি নিচে দাঁড়িয়ে কথা বলছে আর মধু বসে। হঠাৎ রাহির ফোন বেজে উঠল। মধুকে বলে একটু দূরে সরে এলো কথা বলার জন্য। মধু রাহির যাওয়ার দিকে তাকিয়ে নিজের ফোন বের করে টিপতে লাগলো। আত্মীয় স্বজন সবাই অনেক মেসেজ করেছেন, তাই ও নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রেখেছে। ইউটিউবে ঢুকে ফানি ভিডিও দেখছে আর হাসছে। হঠাৎ একটা ভূতের ভিডিও আসলো। ও মনোযোগ দিয়ে দেখছিল। এদিকে রাহি প্রেমে মগ্ন হয়ে একবার কোনায় গিয়ে কথা বলছে মধুর কথা বলে। তুমি পিশাচ নাকি? একা ছাদে বসে আছো, ভয় করছে না? আবার ভূতের নাটক দেখছো? মধু দেখতে দেখতে ভয় পাচ্ছিল, কিন্তু দেখায় মনোযোগ হয়ে পড়েছিল, তাই কোথায় আছে বেমালুম ভুলে গেছে। একে তো ভূতের নাটক দেখছে, সেখানে একটা ছেলে রাক্ষসে, তার ভয়ঙ্কর দাঁত ও কালো চোখ দেখাচ্ছে। সেই মুহূর্তে হঠাৎ একটা পুরুষালী ভরাট কণ্ঠ নিজের কানে আসতে ভয়ে ও চিৎকার করে উঠল। আধো অন্ধকারে সাদা শার্ট পরিহিত একটা অবয়ব দেখে হাত থেকে ফোন ফেলে দিল। ফোন গিয়ে পড়লো ছাদের ফ্লোরে। মধু শরীর ছেড়ে দিল ভূত বলে চেঁচিয়ে। এদিকে ফুয়াদ ছাদে এসে মধুকে একা শুনশান ছাদে দেখে একা রেলিংয়ে উঠে বসে দেখে চমকায়। কপাল কুচকে এগিয়ে আসে ওর দিকে। মধু ফোনে এতটাই মগ্ন ছিল যে ফুয়াদের উপস্থিতি টের পায় না। ফুয়াদ এগিয়ে এসে দেখে মধু ভূতের ভিডিও দেখছে। ফুয়াদ ঘাড় নিচু করে একবার ফোনের দিকে তো একবার মধুর দিকে তাকায়। মধুর মুখটা ভয় শুকিয়ে গেছে। মেয়েটা ভয় পাচ্ছে তবুও দেখছে দেখে ফুয়াদের প্রচন্ড রাগ হলো। রাগী গলায় কথা বলে উঠল। আর মধু ভূত বলে ওকে ভয় পেয়ে শরীর ছেড়ে দেয়। ফোনটা ছাদের ফ্লোরে পড়লেও ও একেবারে ছাদ ছেড়ে বাগানে পড়বে। মেয়েটা কি পাগল? রেলিংয়ের উপর কেউ এইভাবে নিজের শরীর ভার ছেড়ে দেয়? ফুয়াদ নিজেও ভয় পেয়ে তাড়াতাড়ি মধুর কবজি টেনে ধরে। মধু এতক্ষণ বাগানের লাইটের আলোয় ফুয়াদের ফর্সা শক্তপোক্ত মুখটা দেখতে পেল। ভূতের ভয় পালিয়ে গেল সঙ্গে সঙ্গে। এবার ঘাড় নিচে কাত করে দেখলো ও নিচে পড়ে যাচ্ছে ছাদ থেকে। এবার মরার ভয় দেখা দিল ওর চোখে মুখে, মৃত্যুর আতঙ্ক। ঢোক গেলে ফুয়াদের দিকে তাকিয়ে আছে। মধু কান্না করে দিয়েছে ভয়। ফুয়াদ শক্ত করে ধরে রেখে রাগের দাঁতে দাঁত চেপে বলল, আর ইউ ম্যাড? এমন বোকামি কেন করলে? আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে তোমার ভূত বলে মনে হলো? ভূত বলে চেঁচিয়ে উঠলে কেন? আর ভূতে যেহেতু এতই ভয়, ছাদে এসে ভূতের সিরিয়াল দেখছিলে কেন, ইডিয়েট? আপনাকে অন্ধকারে সবসময় ভূতের মতো সাদা ড্রেসে আমার সামনে আসতে কে বলেছে? তোমার ভয়ের জন্য আমায় ড্রেস আপ পরিবর্তন করতে হবে? না না না, তেমনটা বলিনি। আপনি সেদিনও সাদা পাঞ্জাবি পরা ছিলেন, আমি আপনাকে ভূত ভেবেছিলাম। আজকেও তাই সাদা শার্ট পরে এসছেন। আজকেও ভয় পেয়ে মরার পথে আছি, সরি। এখানে দোষকার তোমার মতো বেয়াদব মেয়ের। যেগুলোতে ভয় পাও সেগুলো দেখো কেন? আবার জলজান্ত মানুষকে সবসময় ভূত ভেবে ভয় পাও, গাধা। আমাকে তোলেন এখান থেকে। অসহায় মুখ করে বলল মধু। ফুয়াদ তপ্ত রাগী শ্বাস ফেলে উপর হওয়া মধুর বাহু টেনে অর্ধেক তুলে আনলো। তারপর দু হাতে কাঁধ ধরে উঁচু করে এনে ফেললো ছাদে। মধু ফুয়াদের শার্টের কলার খামচে রেখেছিল শক্ত করে। ফুয়াদের বুকের কাছে দুটো বোতাম খোলা ছিল, এজন্য গলা বুক উন্মুক্ত ছিল। মধু খামচে ধরায় ওর হাতের বড় নখের আঁচড় লেগে যায় গলায়। ছাদে পা ফেলতে হাত গুটিয়ে নেয় মধু। ভয়ে মধুর সারা শরীর থরথরিয়ে কাঁপছে। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে। সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। ফুয়াদও ঘেমে উঠেছে। কপাল থেকে ঘা মুছে ফুয়াদ মধুর দিকে তাকিয়ে বলল, দেখতে চিকনা হলেও ওজন কম না। দেখে তো মনেই হয় না এত ভারী তুমি, ঠিক হাতির বাচ্চা। মধু ধন্যবাদ দিতে কাচুমচু করছিল লজ্জায়, কিন্তু লজ্জা নিমিষেই শুষে নিল ফুয়াদের টিটকারি মারা কথায়। লজ্জা গিয়ে মাটির নিচে চাপা পড়ল।
আর অগ্নিশিখার মতো জ্বলন্ত চোখে তাকালো ফুয়াদের দিকে। কি বললেন? আমি হাতির বাচ্চার মতো? খুব সরি, হাতির মতো দেখতে নয়, ওজনে হাতির বাচ্চার মতো। রাগে মধু ফেটে পড়ে। এদিকে মধুর সাথে ফুয়াদকে দেখে রাহি ভয়ে ফোন কেটে এগিয়ে এসেছে। মধু, তুমি ঠিক আছো? তুই এখানে? আমি আর আপুই তো ছাদে এসেছিলাম। এতক্ষণ তুই কোথায় ছিলি? রাহি আমতা আমতা করতে লাগলো। মধু ব্যাপারটা বুঝতে পেরে বলল, আমি আপুকে কফি আনতে পাঠিয়েছিলাম, ভাবছিলাম দুজনে গল্প করব। রাহি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফুয়াদ মধুর দিকে তাকিয়ে বলল, রিয়েলি? ওকে তো নিচে থেকে আসতে দেখলাম না, আর হাতে কফি কই? এবার মধু আর রাহি দুজনেই আমতা আমতা করতে লাগলো। সমুদ্র আজ আগে বাসায় চলে এসেছে। নিচে দু একটা কথা বলে নিজের রুমে যাচ্ছিল, তখন ওর নজর পড়ে মধু আর রাহির উপর। দুজনে দৌড়ে আসছে ছাদের সিঁড়ির দিক থেকে। তারপর দাঁড়িয়ে কে যেন ফিসফিস করলো দুজনে। তারপর নিজেদের রুমে চলে যেতে নিল। সমুদ্র কপাল কুঁচকে গলা উঁচিয়ে ডেকে উঠল দুজনকে। দুজনেই চমকে দাঁড়িয়ে পড়ল। মধু ও রাহি বোকা হাসি দিয়ে তাকালো সমুদ্রের দিকে। সমুদ্র দুজনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, দৌড়াচ্ছ কেন তোমরা? চোর তাড়া করলো নাকি? মধু এখনো ছাদে পড়ে যাওয়ার জন্য ভয়ে ভীত হয়ে আছে। তার উপর ফুয়াদের কাছে ওদের মিথ্যাচার ধরা পড়ে গেছে, তাই আর ও কথার উত্তর দিল না। অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে রইল। রাহি ঢোক গিলে বলল, কি হবে ভাইয়া? কিছু হয়নি তো? এত রাতে ছাদে কি করছিলি তোরা? আসলে সমুদ্র ভাইয়া মধুর নাকি খারাপ লাগছিল, তাই দুজনে একটু ছাদে গিয়েছিলাম। রাহি মিথ্যা করে বলল। সমুদ্র রাহির থেকে চোখ সরিয়ে তাকালো মধুর দিকে। মধু জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট কামড়ে মাথা নিচু করে। মুখটা যথেষ্ট শুকিয়ে আছে, আর চোখে মধু একটু পর পর ছাদের সিঁড়ির দিকে তাকাচ্ছে ভয়ার্ত চোখ মেলে। দু হাতে মুঠোয় বন্দি করে কচলাচ্ছে। হোয়াটস হ্যাপেন্ড মধু? ভয় পেয়ে আছো কেন? সরাসরি প্রশ্ন করল সমুদ্র। সমুদ্রের দৃষ্টি মধুর মুখের দিকে। মধু ভয়ে থেকে থেকে শুকনো ঢোক গিলছে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। ফুয়াদের সামনে ওরা দুজনেই মিথ্যা কথা বলে ধরা খেয়েছে। ফুয়াদ জহুরি নজরে ওদের দিকে তাকিয়ে পুলিশের মতো জেরা করছিল। ওদের কথা সব তালগোল পাকিয়ে আসছিল, উল্টোপাল্টা জবাব দিয়ে ফেলেছে এজন্য। ফুয়াদ এমন এক ধমক দিয়েছে দুজনে ভয়ে ছুটে নিচে চলে এসেছে। ফুয়াদের কথার জবাব না দিয়ে রাহি কখনো এভাবে আসতে পারেনি। আজ মধুর দেখা দেখি কথার অমান্য করল। এখন ভয়ে ওদের দুজনের হাত পা কাঁপছে। সমুদ্রের প্রশ্নে মধু ফাঁকা ঢোক গেলে আমতামতা করতে লাগলো। আমার কিছু হয়নি, আমি এখন ঘুমাবো, ঘুমালে একদম ফিট হয়ে যাব। বলে মধু তিন্নির রুমে দৌড় দিয়ে দরজা আটকে দিল। রাহিও কিছু বলল না, নিজের রুমে চলে গেল। তিনি খাটে শুয়ে আছে, চোখ বন্ধ। মধু লাফিয়ে পড়ল বিছানায়। তিন্নির ঘুম ভেঙে গেল, ধরফড়িয়ে উঠে বসলো বিছানায়। কেবলই ঘুম ধরেছিল, তখনই ঘূর্ণিঝড় এলো যেন। রাগী চোখে তাকালো মধুর দিকে। মধু চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে ততক্ষণে। মধুকে ধাক্কা দিয়ে বকা দিল, তারপর নিজেও শুয়ে পড়ল। ফুয়াদ রাগে ফুঁসছে ছাদে দাঁড়িয়ে। বাইরের বেয়াদব মেয়েটার সান্নিধ্য পেয়ে ওদের পরিবারের মেয়েগুলো অবাধ্য ও বেয়াদব হয়ে যাচ্ছে। আজ মধু এখানে না থাকলে রাহি এভাবে উত্তর না দিয়ে যাওয়ার সাহস করতে পারতো না। ওই মেয়েটার জন্য এমন দুঃসাহস দেখালো, বেয়াদবি করলো। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে, হাত মুষ্টিবদ্ধ করে আছে। মিথ্যাচার ও একদম পছন্দ করে না। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হবে, আর সেই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেবে মধুর মতো বেয়াদব মেয়েকে। ফোন না আসলে ওদের দেখে নিত। এই মেয়েকে আর এই বাসায় রাখা যাবে না, অনেক হয়েছে উপকার করা। মানিকগঞ্জের কোথায় মেয়ের বাসা? সেখানেই পাঠানোর ব্যবস্থা করতে হবে অতি দ্রুত। এসব ঝামেলা ঘাড়ে রেখে বিপদ বাড়ানোর কি দরকার? ফুয়াদ নিচের বেডরুমে এসে দরজা আটকে দিল। গায়ের শার্টটা একটানে খুলে সোফায় ছুঁড়ে মারল। গলায় ও বুকের কাছে জ্বলনি অনুভব হচ্ছে, কেমন যেন ব্যথা লাগছে। শরীর উন্মুক্ত করে ফুয়াদ থুতনি গলায় ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে দেখল চামড়া ছিলে গেছে। ফর্সা বুকের উপর লাল লাল রক্তের বিন্দু দেখা যাচ্ছে। আঁচড় কাটা আছে লম্বা দাগ হয়ে। মুহূর্তেই মধুকে টেনে তোলার দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। মধুর বুকের কাছে শার্ট খামচে ধরে রেখেছিল। তখনই মধু নিজের নখ গেঁথে দিয়েছিল ওর শরীরে,
আর যার ফলস্বরূপ গলা থেকে বুক অব্দি লম্বা করে আঁচড় কাটা। শার্টের উপরে দুটো বোতাম খোলা ছিল, এর জন্য আরো নোক লাগাতে সুবিধা হয়েছে। মেয়ে না ডাইনি, চামড়া ছিলে নিয়েছে, রক্ত জমাট বেঁধে আছে, জ্বালা পোড়া করছে। ফুয়াদ তর্জনী আঙ্গুল ছুঁয়ে দিল আঁচড় লাগা স্থানে। সমুদ্র বসে আছে মধুর রুমে। তিন্নি সকাল সকাল উঠে গেছে। ওর এক বান্ধবী এসেছিল, তার সাথে কোথায় জানি গেছে। মধু বিছানায় শুয়েছিল, দরজা আটকে আজ সকালে খাবে ওরা ভেবেছে। ফুয়াদ না জানি ওকে কি বকা দেয়, সেই ভয়ে রুমের বাইরে যেতে পারছে না। তখনই হঠাৎ দরজায় করাঘাত পড়ে। মধু ভয়ে ছিটকে উঠে। ওপাশ থেকে সমুদ্রের আওয়াজ শুনে অজ্ঞতা দরজা খুলতে হয়। সমুদ্র ভেতরে ঢুকে পড়ার টেবিলে চেয়ার টেনে বসে। মধুকে সামনে বসতে বললে মধু খাটে সমুদ্রের সামনাসামনি বসে। বসেই মধু মাথা নিচু করে বলল, সরি ভাইয়া কালোভাবে চলে আসার জন্য। আসলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তাই। ভয় পেয়েছিলে কেন? নির্ভয়ে বলতে পারো। কেন জানি মধুর সমুদ্রকে খুব ভরসার কেউ মনে হলো। এক মুহূর্তের জন্য মনে হলো ওনাকে সব জানানো উচিত। উনি হয়তো তার ভাইয়ের থেকে ওকে বাঁচাতে পারবে। ফুয়াদ ওনার ছোট ভাইকে সামলানোর ক্ষমতা ওনার ভালোই আছে। মধু আমতা আমতা করে সব খুলে বলল। শুধু রাহি ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল এটা লুকিয়ে গেল। রাতে মধু লুকিয়ে আরেকবার রাহির রুমে গিয়ে সব জেনে এসেছে। রাহি সব স্বীকার করেছে। সমুদ্র বলল, মিথ্যা কেন বলেছো ফুয়াদকে? আসলে আমরা দুজন ছাদে ছিলাম, উনি তো দেখে রেগে গিয়েছিল তাই মিথ্যে বলেছি। আচ্ছা, ভয় পেও না, আমি ওকে বোঝাবো তোমার উপর যেন রেগে না থাকে। কোনো সমস্যা হলে আমাকে নির্ভয়ে বলবে, কেমন? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। সমুদ্র চলে গেল। মধু সমুদ্রের যাওয়ার দিকে তাকিয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলল। উনি কত ভালো, আর ওনার ভাই কেমন সারাক্ষণ রাগ আর ধমক নিয়ে থাকে, অসহ্য। মধু ড্রয়িং রুমে এসে দেখলো রাহি মাথা নিচু করে বসে আছে, আর ওর পাশে বসে আছে আনিতা বেগম। তিনি বিলুপ করে কাঁদছে। তার পাশে সোফায় বসে আছে নাফিসা ও ফুয়াদ। সমুদ্র ও মধুর পেছনে পেছনে নিচে এসে এসব দেখে কি হয়েছে জিজ্ঞেস করলো। ফুয়াদ ঘটনা খুলে বলল, রাহি প্রেম করছে, তাও ফুয়াদের বেস্ট ফ্রেন্ডের সাথে। ভাবা যায় কি সাহস মেটার। সব শুনে মধু চোখ বড় বড় করে একবার তাকালো রাহির দিকে, তো একবার তাকালো ফুয়াদের দিকে। ফুয়াদের ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে আছে রাগে। ফোন বের করে কাউকে কল করে ধমক দিয়ে বাসায় আসতে বলল। রাহি ফুপিয়ে কাঁদছে। মধুর দিকে তাকিয়ে ফুয়াদ ধমকের সুরে বলল, তুমি এখানে কি করছো? এখন আমাদের পারিবারিক আলাপ আলোচনা হচ্ছে, তোমার উপস্থিত না থাকাটাই বেটার। তুমি নিজের রুমে যাও। মধু খেতে নিচে এসেছিল। 11:15 বাজে। খুব খিদে পেয়েছিল, কিন্তু ফুয়াদের ধমক খেয়ে ওর খিদে পালিয়ে গেছে। সাথে চাপা কষ্ট অনুভব হয়েছে, কিন্তু নিজেকে সামলে নিয়েছে দ্রুতই। ও সুরসুর করে আবার উপরে চলে এলো। নাফিসা ফুয়াদকে বললেন, শুধু শুধু বাচ্চা মেয়েটাকে ধমক দিলি কেন? মন খারাপ করে চলে গেল যে। মম, অত বড় মেয়েকে তোমার বাচ্চা মনে হয়? বাচ্চাই তো, বুড়ি তো আর হয় নাই। নাফিসা বললেন। দুজনের কথায় ব্যাগরা দিয়ে সমুদ্র বলল, ফুয়াদ নাইমের সাথে রাহি প্রেম করছে আর তুই জানতি না? ফুয়াদ রাগান্বিত চোখে তাকালো রাহির দিকে, তারপর বলল, আমার বোন না হয়ে অন্য কেউ হলে ঠিকই জানতাম। সমুদ্র আয়েশ করে বসলো সোফায়, তারপর রাহির দিকে তাকিয়ে বলল, রাহি এজন্য কি সব বিয়ে ভেঙে দিচ্ছিলি? ভাইয়ের বন্ধুকে মন দিয়ে আর কোনো পাত্রকে তোর চয়েস হচ্ছিল না, তাই না? লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে রাহির। বড় ভাইদের সামনে এমন লজ্জাজনক পরিস্থিতি পড়তে হবে জানলে কখনোই এই প্রেম করতো না। আনিতা বেগম মেয়েকে একটা থাপ্পড় দিয়ে থেমেছিল। সমুদ্রের কথায় আবার মাথা চারা দিয়ে উঠল রাগ। হাত উঠিয়ে থাপ্পড় মারতে চাইল। সমুদ্রের কথায় থেমে গেল তার হাত। চাচি, বিয়ের লাখ মেয়েকে আর না মেরে চাচাজানকে ফোন করে বাসায় আসতে বলো। হাত গুটিয়ে নিয়ে নিজের স্বামীকে কল করতে রুমের দিকে ছুটে গেলেন আনিতা। 3 জন মেয়ে এক রুমে বসে আছে, মধু, তিন্নি ও রাহি। চিন্তিত মুখে রাহি হাঁসফাঁস করছে। মধু একটু পরপর রুম থেকে বেরিয়ে উকি মেরে দেখার চেষ্টা করতে চাইছে নিচে কি হচ্ছে। তিন্নি আরামসে বসে ফোন টিপছে, কোনো চিন্তা ভাবনা নেই ওর। নিচে এসেছে নাইম, একটু আগে ওকে ডেকে আনা হয়েছে। তারপর কি হচ্ছে ওরা জানে না। ওরা 3 জন ছাড়া সবাই নিচে উপস্থিত। মধু তিন্নির দিকে তাকিয়ে বলল, তুই নিচে গিয়ে তো খবর আনতে পারিস, আমি না হয় তোদের পরিবারের কেউ না
তাই তাড়িয়ে দিছে, কিন্তু তুই তো এই পরিবারের মেয়ে। আমার এসব জানার ইচ্ছা নেই। যা না বোন আমার, আমি না তোর বড় বোন, আমার জন্য এইটুকু করবি না? ছোটবেলায় কত খাইয়ে দিয়েছি, তোরে ভুলে গেছিস? খবর এনে দিতে পারি, বিনিময়ে ট্রিট দিতে হবে আমাকে। আচ্ছা দেব, এবার তো যা। তিনি উঠে দাঁড়ালো, তারপর হেলে দুলে নিচে নেমে এলো। আলাপ আলোচনা সব শেষ মনে হচ্ছে। রাজীব খান নাইমের উদ্দেশ্যে বললেন, তোমার বাবা মাকে নিয়ে কবে আসবো বলো? শুধু প্রেম করলে তো হবে না, বিয়ের বয়স হয়েছে, মেয়ের বিয়েও তো দিতে হবে। তা তুমি কি এখন বিয়ে করতে চাও? জি চাই, বাবা মাকে মানিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। ফুয়াদ উঠে দাঁড়ালো। নাইম অসহায় মুখ করে ওর দিকে তাকিয়ে আছে। ফুয়াদ রাগ করেছে ওর সাথে, এটা তো স্বাভাবিক। ফুয়াদ উপরে চলে গেল উঠে। নাইম ওকে ডাকলো পেছন থেকে। ফুয়াদ শুনল না। সমুদ্র ওকেও উপরে যেতে বলল বন্ধুর রাগ ভাঙাতে। নিচে শেষ করে নাইম উপরে চলে গেল। তিন্নি ফিরে এসে রাহিকে বলল, তোর জন্য বিশেষ খবর নিয়ে এসেছি। এবার বল, কত টাকার ট্রিট দিবি? আগে বল সব। ওকে কি অনেক অপমান করেছে? বল না, আমার খুব টেনশন হচ্ছে। চুপ কর, আগে আমার প্রশ্নের উত্তর দে। দেখ, মন মেজাজ ভালো নাই, এসব ঝামেলা করিস না বোন। বল নিচে কি হয়েছে? থাক, তুই তোর মন মেজাজ নিয়ে, আমি কিছুই বলবো না। রাহি রাগে কিছু বলতে যাবে, মধু এসে বলল, দোস্ত বল প্লিজ, টেনশন হচ্ছে তো। তিন্নি গম্ভীর মুখে সব বলল। সব শুনে রাহি ধপ করে বিছানায় বসে পড়ল। ওর বুকের ভিতর ধুকপুক করছে, ভয়ে কেমন যেন লাগছিল। এখন একটু শান্তি লাগছে। মধু তো চিৎকার করে বলল, সময় মতো এই বাসায় এসছি, বিয়ে একটা খেতে পারবো তাহলে। নিজের বিয়ের কিছুই তো খাইনি, এবার কবজি ডুবিয়ে খাবো। তিন্নি রাহিকে আগামীকালকেই ট্রিট দেওয়ার কথা বলল, ওকে আর মধুকে। রাহি আচ্ছা বলে কল লাগালো নাইমকে, কিন্তু নাইম কল রিসিভ করছে না, কেটে দিচ্ছে। রাহি ফুস করে নিঃশ্বাস ছাড়লো। কল রিসিভ না করায় রাগ লাগছে। ও যে রুমে চিন্তা অস্থির হয়ে আছে সে কি বুঝে না? নাইম ওকে ইগনোর করছে এই সময়। 3 দিন পরই নাইম ওর বাবা মা ও দুলা ভাইকে নিয়ে উপস্থিত হয়েছে। রাহিকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মধু আর তিন্নি। রাহি দেখতে এমনিতেই অনেক সুন্দর, শাড়ি পরায় ওর সৌন্দর্য আরো বেড়ে গেছে। নাইম অপলক চোখে তাকিয়েছিল রাহির দিকে। রাহিকে নাইমের মা হাতের বালা ও নাইম আংটি পরিয়ে বিয়ে পাকা করে ফেলল। নাইম আর রাহি আলাদা কথা বলতে ছাদে এলো। নিচে বড়রা ডেট ফিক্সড করছে। রাহির ইয়ার ফাইনাল পরীক্ষার কয়েকদিন আছে, তাই বিয়ের ডেট পরীক্ষার পর হলো। তিন্নি আর বধূ ছাদের দরজায় দাঁড়িয়ে আছে। দুজনে উকি ঝুঁকি মারছে, কি করছে দুজনে দেখার জন্য। তিন্নিকে আনিতা বেগম ডাকছে। তিন্নি বিরক্তিকর মুখে নিচে নেমে এলো। মধু একাই দাঁড়িয়ে আছে ছাদের দরজায়। রাহি আর নাইম কি যেন কথা বলছে। রাহি লজ্জা পাচ্ছে। নাইম রাহির দিকে এগিয়ে এসে কপালে চুমুকে ওকে জড়িয়ে ধরল। মধু নিজেও লজ্জা পেয়েছে, ওর মুখটা রাঙা হয়ে উঠেছে। এখানে বোকার মতো দাঁড়িয়ে ওদের উপর নজর রাখার জন্য নিজেকে বকছে। ও নিচে নেমে আসার জন্য পেছনে ঘুরে দৌড় দিবে, তখনই অনুভব করে ওর পেছনে আরেকজনের উপস্থিতি। শক্তপোক্ত একটা দেহ ওর পেছনে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ভয়ে ঢোক গিলে পেছনে ফিরে দেখে ফুয়াদ রেগে তাকিয়ে আছে ওর দিকে। ও তাকাতেই দাঁতে দাঁত চেপে বলল, অন্যের রোমান্স দেখতে খুব মজা লাগে নাকি? লজ্জায় মধুর কান গরম হয়ে গেল। আপনি ভুল বুঝছেন, আমি তো। বেয়াদব মেয়ে, চোখের সামনে থেকে দূর হও। মধু দৌড়ে নিচে নেমে এসেছে। এদিকে ততক্ষণে রাহি আর নাইম নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে ফেলেছে। ফুয়াদ এসে দাঁড়ালো ওদের কাছে। রাহিকে নিচে যেতে বলে নাইমের সাথে কথা বলতে লাগলো। মধু নিচে চলে এসেছে। লজ্জা এখনো কারো দিকে তাকাতে পারছে না। ইস, কেন যে উকি মারতে গিয়েছিলাম। নাফিসা বেগম বসে কথা বলছিল তাদের সাথে। মধুকে দেখেই নাইমের মা জিজ্ঞেস করলেন, এই মেয়েটাকে চিনলাম না তো। নাফিসা মধুকে ডেকে পাশে বসিয়ে বললেন, আমাদের তিন্নির ফ্রেন্ড। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের আরেকটা ছেলে থাকলে এই মেয়েটাকে হাতছাড়া করতাম না, ছেলে বউ করতামই। তা মা, তোমার নাম কি? মধু খুশি মনে বসেছে নাফিসার পাশে, কিন্তু নাইমের মার কথা শুনে রাগ লাগছে। ওনার আর ছেলে নেই, তা শুনে খুশি হয়ে মনে মনে ভেঙচি কাটলো। বিয়ে করবো না বলে এখানে পড়ে আছে, আর উনি আসছে বোমা করতে। শখ কত!
মনের রাগ মনে জমা রেখে মুখে হাসি ফুটিয়ে বলল, জি, আমার নাম মেহরিমা মধু। তোমার বাসায় কোথায়? কয় ভাই বোন তোমরা? সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন নাইমের মা। মধু বিরক্তিকর মুখে তাকিয়ে আছে, এত কিছু বলতে ইচ্ছে করছে না। ওর থমথমে মুখের অবস্থা দেখে নাফিসা বললেন, মধু, দেখ তো রাহি কোথায়? ওদের কথা হলো নাকি? মধু হাফ ছেড়ে বাঁচল, থপ করে উঠে দাঁড়ালো আর দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। মধুর বাসা কোথায় আপা? আপনার তো আর ছেলে নেই, তাহলে এত কিছু জেনে লাভ কি হবে আপা? আমার নাই তো কি হয়েছে? হাতে ছেলের অভাব আছে নাকি? নাফিসা প্রচুর বিরক্ত হলেন। মধু বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, আর তার বিয়েই নাকি আবার এখানে কেউ ঠিক করতে চাইছে। কথা ঘুরিয়ে ফেললেন তিনি। এসব বাদ দেন, আপনারা খাচ্ছেন না কেন? একটা মিষ্টি অন্তত খান। ছেলের বিয়ের পাকা কথা আর মিষ্টি বলে কথা। বলেই নাফিসা তার মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দিলেন। কথার মোড় পরিবর্তন হয়ে গেছে। মধুকে ফেলে তারা আবার আড্ডায় জমে গেল। পরদিন তিন্নি, ফাহাদ, মধু ও রাহি রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছিল। আজ রাহির থেকে ওরা ট্রিট হিসেবে বাইরে খাবে। কিভাবে যেন ফাহাদ সব শুনে ফেলেছে, তারপর থেকে পিছু নিয়েছে। রাহি আবার মনে মনে আরেক প্ল্যান করেছে, যার একটুও জানে না এই তিনজনকে খাওয়াতে গিয়ে নিজের টাকা নষ্ট করবে নাকি। তাই তো আড়ালে নাইমকে খবর দিয়েছে তার শালাশালিরা ট্রিট চেয়েছে এখনই রেস্টুরেন্টে আসতে। তাই তো কাউকে মানা না করে উল্টো নিজেই সাজুগুজু করে রেডি হয়ে এসেছে। এদিকে তিন্নি বোনকে একটু জব্দ করতে চেয়েছিল, বেশি খাবে টাকা উড়াবে। কিন্তু বোনের মুখে চিন্তা নেই দেখে কপাল কুঁচকে মধুকে ফিস করে বলল, দোস্ত, আপু ভয় পাচ্ছে না কেন বলতো? তাকে চিন্তায় মুখটা বিজার করে রাখতে দেখবো ভেবেছিলাম, কিন্তু দেখ কত ফুর্তি নিয়ে সেজে যাচ্ছে। আপুর মতো কিপটা পার্সন ট্রিট দিতে যাচ্ছে, তাও ফাহাদের মতো রাক্ষসের সাথে নিয়ে। এত খুশি মনে আমি চিনতেই পারছি না রে। আমার বোন বিয়ের খুশিতে পাগল হয়ে গেল নাকি? মধু রাহিকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, ডাল মে কুছ তো কালা হে। আচ্ছা, রাহি আপু আবার নাইম ভাইকে খবর দেয়নি তো? দেখ কেমন সেজে গুজে যাচ্ছে। তিন্নি আর মধু এবার শিওর হয়ে গেল রাহি এমন কিছু করেছে, তাই এত খুশি আর নিশ্চিন্ত মনে আছে। ওরা সবাই ড্রয়িং রুম হয়ে বের হচ্ছিল, তখন কোথা থেকে সমুদ্র এসে উপস্থিত হলো আর জিজ্ঞেস করলো, কিরে, সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছিস? তিন্নি গিয়ে সবটা বলল। সব শুনে সমুদ্র রাহিকে বলল, কিরে, বড় ভাইকে রেখে ট্রিট দিতে যাচ্ছিস? নট ফেয়ার রাহি। আসলে সরি ভাইয়া। কোনো সরি চলবে না, আমিও যাবো তোদের সাথে। ওয়েট কর, রেডি হয়ে আসছি 10 মিনিটের মধ্যে। সমুদ্র উপরে চলে গেল। রাহি মুখটা ভোতা করে বসে আছে। বড় ভাইয়ের সামনে নাইমের সাথে কথা বলতেও লজ্জা লাগবে। ইস, ভাইয়ের আজকেই যাওয়া লাগলো। মধু আর তিন্নি তাকিয়ে আছে রাহির চুপসে যাওয়া মুখটার দিকে। দুই বান্ধবী রাহির অবস্থা দেখে মিটমিটি হাসছে।